এসএসসি যে খসড়া বের করেছিল নিয়োগ সংক্রান্ত সেই খসড়া সম্পর্কে, যে সেই খসড়ায় কি কি থাকতে পারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আরও একটি উল্লেখযোগ্য বিষয়। বিগত 17 তারিখ তোমরা দেখতে পাচ্ছ, 17 তারিখ অর্থাৎ 17ই মে আমাদের দ্য টেলিগ্রাফ অনলাইন বলে একটা অনলাইন পত্রিকা রয়েছে, যেখানে প্রকাশিত হয়েছে যে হাইকোর্টের নির্দেশে কিন্তু কমিশন অর্থাৎ আমাদের এসএলএসটি দপ্তর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দ্রুত বের করতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এর আগে আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সকলেই দেখেছো। যারা দেখোনি তাদের জন্য আমরা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসএসসি যে খসড়া বের করেছিল নিয়োগ সংক্রান্ত সেই খসড়া সম্পর্কে, যে সেই খসড়ায় কি কি থাকতে পারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আরও একটি উল্লেখযোগ্য বিষয়। বিগত 17 তারিখ তোমরা দেখতে পাচ্ছ, 17 তারিখ অর্থাৎ 17ই মে আমাদের দ্য টেলিগ্রাফ অনলাইন বলে একটা অনলাইন পত্রিকা রয়েছে, যেখানে প্রকাশিত হয়েছে যে হাইকোর্টের নির্দেশে কিন্তু কমিশন অর্থাৎ আমাদের এসএলএসটি দপ্তর নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দ্রুত বের করতে চলেছে। তিনি এখানে অনেক বিষয়ে ব্যাখ্যা করেছেন। আমরা আজকের এই ভিডিওতে তার যে বলা, অর্থাৎ তিনি হলেন সেই ব্যক্তি যিনি শিক্ষা দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মচারী, তিনি কিন্তু আমাদের এই খবরটা দিয়েছেন। সেখানে লিখেছে দেখো, এ সিনিয়র অফিসিয়াল অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট সেড অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট হ্যাড সেট অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য এসএসসি a deadline of May 31 to submit an affidavit on the phrase requirement exercise. The notification has been issued by May 29. এখানে তোমরা যে খবরটা শুনলে সেটা সত্যই, তোমরা সকলে জানো যে এই মাসের অর্থাৎ মে মাসের 31 মের মধ্যেই কিন্তু এসএলএসটিকে নোটিফিকেশন অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। প্রথমেই দেখতে পাচ্ছ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা সকলেই অবগত, সবাই তোমরা জানো। 26,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারকে 31 মের মধ্যে কিন্তু নোটিফিকেশন বের করার নির্দেশ দিয়েছে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এসএসসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এই জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশের সময়সীমা সেটা দেওয়া রয়েছে। দেখো, সুপ্রিম কোর্ট স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনকে 31 মের মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বোঝা গেল? তারপর দেখো, তাই এই নির্দেশ মানতে 29 মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিষয়টা বোঝা গেল যে 29 মের মধ্যে কিন্তু তোমাদের 29 মের মধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেয়ে যাবে। পরের বিষয় দেখো, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এই যে তোমরা আজকে আমরা যে পয়েন্টগুলো ডিসকাস করছি, এই পয়েন্টগুলো পেলাম কোত্থেকে? সবচেয়ে বড় প্রশ্ন যে এই পয়েন্টগুলো আমি পেলাম কোত্থেকে? তোমাদের প্রথমেই আমি আমাদের যে অনলাইন অর্থাৎ তোমার দ্য টেলিগ্রাফ অনলাইন যে পেজ রয়েছে, অনলাইন পত্রিকা, সেখানে এডুকেশনাল ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী তিনি জানিয়েছেন আমাদের এই সমস্ত বিষয়গুলো, যেটা আমি তোমাদের জন্য বাংলায় স্পষ্টভাবে কিন্তু নিয়ে এসেছি, যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। দেখো সেকেন্ড পয়েন্ট কি বলছে। সেকেন্ড পয়েন্ট বলছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। তোমরা সকলেই জানো, যেহেতু নোটিফিকেশন আসতে চলেছে 31 মের মধ্যেই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রকাশের যে প্রস্তুতি সেটা কিন্তু অবশ্যই চলছে। কি লেখা রয়েছে দেখো, স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য 29 মের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির কাজ নিচ্ছে। এটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। 3 নম্বর বিষয় নিয়ে আমরা আলোচনা করব কি, যে হলফনামাটা প্রকাশিত হবে, এই হলফনামায় কি কি রয়েছে। দেখো,
হলফনামায় উল্লেখ থাকতে হবে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই হলফনামা কে প্রকাশ করবে? এই হলফনামা প্রকাশ করবে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে কি লেখা থাকবে? সেখানে লেখা থাকবে যে অবশ্যই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে। সেটা কিন্তু 29শে মের মধ্যে না 31শে মের মধ্যেই দিতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের কাছেই চূড়ান্ত, মানতেই হবে বললেন ওই নির্দিষ্ট কর্মকর্তা। পরের বিষয় দেখো, পদে শূন্যতার তালিকা, অর্থাৎ পদশূন্যতার তালিকা তৈরি হচ্ছে। তোমরা জানো যে যখন নোটিফিকেশন আসবে অবশ্যই কিন্তু স্কুল দপ্তরকে, অর্থাৎ যে আমাদের যে এসএসসি দপ্তর রয়েছে তাকে কোন জেলায় কোন স্কুলে কত শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু মেনশন করতে হবে, যার জন্যে সেই কাজও কিন্তু তোড়জোড় চলছে। সেটাও কিন্তু খুব দ্রুত আমরা খবর হিসেবে পেয়ে যাব যে কোন রাজ্যে কোন সাবজেক্টে কতগুলো স্কুলের ভ্যাকান্সিগুলো রয়েছে, অর্থাৎ শূন্য পদ রয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি আলোচনা করব যে বিচারাধীন শিক্ষকরা আপত্তি তুলছেন। তোমরা জানো 26,000 যে চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি, যে কারণেই সমস্ত প্যানেলটাই কিন্তু বাতিল হয়েছে। এবার কথা হলো, যে সমস্ত যোগ্য চাকরিহারা প্রার্থী ছিলেন তারা কি দোষ করলেন? তারা তো যোগ্য ছিলেন, যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন। তাহলে আজকে কোন দোষে, কোন ভুলে বা কার ভুলে তারা চাকরি হারিয়েছেন? এবং তোমরা সকলেই জানো তারা বিকাশ ভবনে রীতিমতো আন্দোলনরত, পুলিশের লাঠি, পুলিশের গুঁতো, চড়থাপ্পড় খাচ্ছে। তাদের কথা হলো, তারা কেন পরীক্ষা দেবে? তারা তো যোগ্য, তারা পরীক্ষা দিয়েই শিক্ষকতার কাজে এসেছিল। তাহলে আজকে আবার কেন তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে? তারা একেবারেই কিন্তু পরীক্ষা দিতে নারাজ। দেখো, চাকরি হারানো শিক্ষকরা এই নতুন নিয়োগে প্রক্রিয়া অংশ নিতে আপত্তি জানিয়েছে এবং সকলেই জানিয়েছে। বেশ, পরবর্তীতে কি বলা হচ্ছে দেখো, সুপ্রিম কোর্টের 17 এপ্রিলের আদেশ কি বলছে এখানে? বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চ 17 এপ্রিল জানায় যে সমস্ত শিক্ষক বিশেষভাবে দোষী হিসেবে চিহ্নিত নন তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে ফিরতে পারবেন এবং বেতন পাবেন। তবে 31শে মের মধ্যে নতুন নিয়োগ কিন্তু শুরু করতেই হবে রাজ্য শিক্ষা দপ্তরকে। চলো পরবর্তী বিষয়ে আমরা জানবো এখানে কি বলা হয়েছে। হলফনামার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে, কি রয়েছে সেটা আমরা দেখব। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে রাজ্য সরকার, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে আলাদা আলাদা হলফনামা জমা দিতে হবে এবং তাতে পুরো নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি থাকতে হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে এই মাসেই অর্থাৎ 29শে মের মধ্যেই কিন্তু আমাদের সামনে একটা এসএলএসটির বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে, তাই আর দেরি নয়। ওকে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, তো আমরা এই বিষয় নিয়ে মূলত কথা বলবো। নির্দেশ না মানলে পরিণাম। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছেন যে নির্দেশ না মানলে রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার উভয়কেই কিন্তু জরিমানা করা হবে। ঠিক আছে, তো তারা এবারের যে হলফনামা, এবারের যে বিজ্ঞপ্তি তারা কিন্তু অবশ্যই প্রকাশ করতে চলেছে, না হলে তাদের বাকিটা না হয় নাই বললাম। ওকে, চলো নতুন নিয়োগে পুরনো শিক্ষকদের অংশগ্রহণ, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই আমাদের প্রশ্ন করেছো, তোমরা অনেকেই আমাদের ফোন করে এই বিষয়ে বারবার জানতে চেয়েছো। আর যে সমস্ত শিক্ষকরা অলরেডি এতদিন কাজ করেছেন আর যারা নতুন, এই যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে এখানে কার কি রোল থাকবে, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, যতক্ষণ না আসতে চলেছে ততক্ষণ আমরা বিভিন্ন সূত্রের বিভিন্ন বিশ্বস্ত খবরের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। যাদের দোষী হিসেবে চিহ্নিত বা নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি তারা ডিসেম্বর 31 পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন এবং চাইলে নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন, যেটা আমি অলরেডি আগের ভিডিওতেও বলেছি, আজকেও ডিসকাস করলাম। তবে তাদের জন্য কোনো বিশেষ সুবিধা কিন্তু থাকবে না এবং সেক্ষেত্রে দেখো একমাত্র বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তারা যদি আবার রিইভ্যালুয়েট হতে চায় বা আবার পুনরায় পরীক্ষা দিতে চায় তাহলে কেবলমাত্র কিন্তু বয়সের ক্ষেত্রেই ছাড় পাবে, তার বাইরে কোনো ছাড় পাবে না। পরবর্তী বিষয় হলো পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা। এখানে বিষয়টা কি দেখো, যদি রাজ্য সরকার ও এসএসসি এর রিভিউ পিটিশন শুনানিতে সুপ্রিম কোর্ট
কিছুটা নমনীয়তা দৃষ্টিভঙ্গি দেখায় বা কিছুটা যদি নমনীয় হয়, তাহলে যত সামান্য হলেও বা কিছুটা হলেও পরিস্থিতি বদলাতে পারে। তবে এর উত্তর কিন্তু সময়ের অপেক্ষা। পরের বিষয়টা দেখো, শূন্য পদ কত হতে পারে। সূত্রের খবর হিসেবে এটা সম্ভবত 25,753 জনের যে প্যানেল ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি, কারণ 2016 সালের পর থেকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। ওকে, তাহলে দেখো, নতুন আবেদনকারীদের পাশাপাশি 2016 সালের স্টেটে অংশগ্রহণকারীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি ভালো খবর তাদের জন্য যারা এতদিন ধরে একটা মাত্র এসএলএসটির জন্য মুখ চেয়ে বসেছিলেন। অবশ্যই খারাপ লাগে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের জন্য যারা আজকে চাকরি হারিয়েছেন, যারা আজকে চাকরি হারিয়ে বিকাশ ভবনে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন, পুলিশে লাথিগুতো খাচ্ছেন। অবশ্যই তাদের জন্য আমাদের অনেকটা সহমর্মিতা বোধ রয়েছে, তাদের পাশে কিন্তু আমরা রয়েছি। কিন্তু তার পাশাপাশি যে সমস্ত নতুন ছাত্রছাত্রী যারা একটা চাকরির জন্য 10টা বছর অতিক্রম করে ফেলেছে, তাদের বয়স প্রায় শেষের পথে, তাদের জন্য বলতে গেলে এটা একটা আশার আলো, মরুভূমির মধ্যে এক গ্লাস জলের মতো। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2016 সালের যে সমস্ত পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় বসেছিলেন, তারাও কিন্তু এই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন এবং সাথে নতুনরাও তো আমরা বসতে পারবো। পরের বিষয় কি বলা হচ্ছে, পরীক্ষার ট্রান্সপারেন্সি রক্ষার জন্য কিন্তু অবশ্যই ওএমআর সিটের যে সংরক্ষণের বিষয়টা, সেখানেও এখানে কিন্তু বলা হচ্ছে যে ওএমআর সিট সংরক্ষণ করতে হবে অন্তত পরীক্ষার 2 বছর অবধি। কপি 2 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে হবে। ওকে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। চলো, আজকের আমাদের আলোচনার বিষয় এটা। পরবর্তীতে আমরা আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমরা আগে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। যদি তোমাদের আমাদের তথ্য, আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।